নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি বিশেষ অনুরোধ। আপনাদের মধ্যে অনেকেই গল্প শোনার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনাদের করা প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদের আরও অনুপ্রাণিত করে আরও ভালো কাজ করার। নমস্কার, আমি লিও। আজ আপনি শুনবেন এক রহস্যাবৃত গুপ্তধনের গল্প, শ্রী মণিলাল অধিকারীর লেখা লাল শঙ্খের প্রথম পর্ব। আজকের গল্পের সূত্রধার ও তাপসের চরিত্রে আমি লিও, বিভিন্ন চরিত্রে অরূপ, সৌমিক, অঙ্কন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধু সুজিতের আবির্ভাবে তাপস চৌধুরী আনন্দমুখর হয়ে উঠল। তাপস চৌধুরী বিখ্যাত ক্রিমিনোলজিস্ট, অর্থাৎ কিনা অপরাধ বিজ্ঞান সম্বন্ধে একজন বিশেষজ্ঞ। তাপসের মুখোমুখি একটা চেয়ার টেনে নিয়ে বসল সুজিত। হাতের কাগজপত্র একপাশে সরিয়ে রেখে তাপস জিজ্ঞেস করল, এতদিন কোথায় অদৃশ্য হয়েছিলি সুজিত? বানপ্রস্থ অবলম্বন করেছিলাম, মানে বনবাস। অর্থাৎ তোর জঙ্গল কুঠিতে, তাই তো? সেখানেই বোধহয় অজ্ঞাতবাস করছিলি। তা ঠিকই অনুমান করেছিস। জঙ্গল কুঠিতেই ছিলাম এতদিন, তবে শুধু অজ্ঞাতবাস নয়, অজানার সন্ধানে ধ্যানমগ্ন হয়েছিলাম। গাছগাছরা নিয়ে তোর এই বৈজ্ঞানিক গবেষণা ওখানেই চালাচ্ছিস, তাই না? না। তবে? অবাক হয়ে জিজ্ঞেস করল তাপস। গুপ্তধনের সন্ধানে। সুজিতের চোখের মণি দুটো রহস্যময় হয়ে উঠল যেন। হ্যাঁ, মানে গুপ্তধন? আগ্রহের অতিশয্যে তাপস সোজা হয়ে বসল। অত্যন্ত স্পষ্ট কণ্ঠে সুজিত বলল, হ্যাঁ। তাপস এবার হেসে ফেলল, সহাস্য কণ্ঠেই বলল, তা গুপ্তধনের সন্ধান পেলি কি করে? না, অত সহজে গুপ্তধনের সন্ধান পাওয়া যায় না বন্ধু। তবে গুপ্তধনের আশা ত্যাগ কর সুজিত। যথেষ্ট ধনসম্পত্তি তোর আছে। গুপ্তধন নিয়ে আবার কি হবে তোর? গুপ্তধন গুপ্তই থাক না, কি দরকার এত হাঙ্গামায় গিয়ে? কিন্তু একবার যখন হাঙ্গামায় জড়িয়ে পড়েছি, তখন আর পিছু হটলে চলবে না। এর শেষ আমি দেখে তবেই ছাড়ব। গুপ্তধনের ভূত তাহলে তোর ঘাড়ে ভালো করেই চেপেছে দেখছি। আর ভূমিকার ধরন দেখে মনে হচ্ছে তুই আমাকেও ওখানে জড়াতে চাস। উদ্দেশ্য তাই, ও বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। দ্বার প্রান্তে তাপসের সহকারী এবং বন্ধু মলয়কে দেখা গেল। সুজিতকে দেখে খুশি হয়ে মলয় জিজ্ঞেস করল, আরে সুজিত যে, এতদিন পরে, কি ব্যাপার? ব্যাপার গুরুতর। সুজিত বলল, ব্যাপার শুনতে চাস তো একটা চেয়ার নিয়ে বস। তোর গুপ্তধনের কথাটাই বল শুনি। তাপস চেয়ারে হেলান দিয়ে বসল। সুজিত তার কাহিনী শুরু করল। সম্প্রতি আমার জঙ্গল কুঠিতে চুরি হয়ে গেছে, তবে সাধারণ চুরি নয়, রীতিমতো অসাধারণ চুরি বলা যায়, যাকে বলে রহস্যময় চুরি। চুরি হয় দুদিন আগে সন্ধ্যের পরে। বাড়ির পিছন দিকে আমার লাইব্রেরি ঘর। সেদিন সন্ধ্যের পর আমি লাইব্রেরিতে বসে আমার পূর্বপুরুষের সঞ্চিত গুপ্তধনের রহস্যের সূত্র আবিষ্কার করবার বৃথা চেষ্টা করছিলাম। গুপ্তধন খুঁজে বের করবার নেশা যেন পেয়ে বসেছিল আমাকে। প্রায় বছর খানেক হলো এই চেষ্টাই করছি আমি। একটা ছোট মেহগনি কাঠের বাক্স ছিল আমার সামনে। বাক্সে ছিল কয়েকটা পুরনো দলিল, কিছু কাগজপত্র আর কয়েকটা ওই টুকিটাকি জিনিস। গভীর মনোযোগ দিয়ে একটা পুরনো লেখা কাগজ পড়ছিলাম। এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে এলো ভৃত্য হরিনাথ। হরিনাথের চোখে মুখে উত্তেজনার চিহ্ন। হাঁপাতে হাঁপাতে বলল, বাবু বাবু, ধানের বড় কাদায় আগুন লেগে গেছে। ছড়ানো জিনিসগুলোকে কাঠের বাক্সের মধ্যে রেখেই টেবিলের ড্রয়ারে তালা বন্ধ করে তাড়াতাড়ি ছুটলাম ভৃত্য হরিনাথের পিছু পিছু। সত্যি, বড় ধানের কাদায় কি করে যে আগুন লেগে গেছে। লোকজনেরা বালতি করে জল ঢালছে, আমিও বালতি নিয়ে যোগ দিলাম ওদের সঙ্গে। প্রায় ঘন্টা দুই পরে আগুন নিভল।
ততক্ষণে যদিও প্রচুর ক্ষতি হয়ে গেছে আমার। অবশেষে শরীরে এক রাশ ক্লান্তি নিয়ে লাইব্রেরি ঘরে ফিরে এলাম। অল্পক্ষণ বিশ্রাম করে টেবিলের ড্রয়ার খুললাম। উদ্দেশ্য বাক্সটা বের করে আবার কাজ শুরু করব। তবে অবাক হয়ে দেখলাম টেবিলের ড্রয়ার শূন্য। বাক্সটা ড্রয়ারে নেই। মনে সন্দেহ হলো, অন্য কোথাও রাখিনি তো। সারা ঘর খুঁজে দেখলাম, কিন্তু পাওয়া গেল না কোথাও। তখনই আমার সন্দেহ হলো, নিশ্চয়ই আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে কেউ বাক্সটা চুরি করে নিয়ে গেছে। চোর নিশ্চয়ই আগে থেকেই লক্ষ্য করছিল সব। ধানের গাদায় আগুন লাগানোটাও নিশ্চয়ই তাহলে চোরেরই কারসাজি। আমরা সবাই যখন আগুন নেভাতে ব্যস্ত ছিলাম, সেই সুযোগেই বোধহয় চোর বাক্সটা নিয়ে সরে পড়েছে। ঘটনার বিবরণ শুনে এবং পরিণতি দেখে তাই তো মনে হওয়া স্বাভাবিক। সুজিত কি যেন একটা বলতে যাচ্ছিল, বাধা দিয়ে তাপস জিজ্ঞেস করল, আচ্ছা, লাইব্রেরি ঘরের দরজা জানলায় পর্দা টাঙানো ছিল নিশ্চয়ই? না, দরজানলায় তেমন পর্দা নেই। পর্দার প্রয়োজনও নেই ওখানে। যে কেউ বাগানে লুকিয়ে থেকে স্বাচ্ছন্দ্যে লাইব্রেরি ঘরে সব কিছু দেখতে পারে। পাঁচিল টুটকে বাগানে ঢোকাও এমন কিছু শক্ত ব্যাপার নয়। আরে আবার এমনটাও তো হতে পারে কোনো এক ছিচকে চোরের কাণ্ড এটা। চুরির উদ্দেশ্য নিয়ে চোর ঢুকে পড়েছিল বাগানে, বাইরে অন্ধকার, বাগানে দাঁড়িয়ে খোলা জানালা দিয়ে ঘরের ভেতরে সব কিছু দেখেছিল সে। মেহগনি কাঠের বাক্সের উপরে ঝুঁকে পড়ে তুই ব্যস্ত হয়ে কী সব করছিলিস, আর তাই দেখে চোরের মনে হয় এটা স্বাভাবিক। বাক্সটার মধ্যে নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিস আছে। তারপর ধানের গাদায় আগুন লাগার সংবাদ পেয়ে তুই আর হরিনাথ ঘর খোলা রেখেই তো চলে গেলি, আর সুযোগ বুঝে চোর বাক্সটা নিয়ে পালালো। কিন্তু বাক্সে কি ছিল তা তো এখনো জানতে পারলাম না। নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিস ছিল। বাক্সের মধ্যে যেসব জিনিস ছিল সাধারণ চোরের কাছে তার কোনো দাম নেই। একটা অনেক কালের পুরনো ডায়েরি, অনেকদিন আগেকার লেখা একটা জীর্ণ চিঠি, আর একটা লাল শঙ্খ। লাল শঙ্খ? সেটা কি খুব মূল্যবান, নাকি মানে সাধারণ লাল রঙের একটা শাঁখ জাতীয় কিছু? সাধারণ লোকের কাছে শঙ্খটার বিশেষ কোনো মূল্য নেই। বড় জোরে শিল্পী বা শিল্পরসিকের চোখে ওটা হয়তো কারুশিল্পের একটা সুন্দর নিদর্শন হতে পারে, কিন্তু আমার কাছে ওটা অতি মূল্যবান। ওটার একটা ইতিহাস আছে। ইতিহাস বললে হয়তো কথাটা ঠিক বলা হয় না, কিংবদন্তি। হ্যাঁ, কিংবদন্তি কথাটাই ঠিক বলা চলে এক্ষেত্রে। লাল শঙ্খের সম্পর্কেও একটা কিংবদন্তি আছে, আর সেই কিংবদন্ত কাহিনী অতি গোপনে 4 পুরুষ ধরে শুনে আসছে আমাদের পরিবার এবং পরিবারভুক্ত ঘনিষ্ঠ পরিচিত কয়েকজন মাত্র লোক। ওই কিংবদন্তির মূলে সত্যি যদি কিছুমাত্র সত্য নিহিত থাকে, তাহলে শঙ্খটার দাম লক্ষ লক্ষ টাকা। কাজেই এখন বোধহয় বুঝতে পারছিস কেন বলছি চুরিটা সাধারণ চুরি নয়, উদ্দেশ্যমূলক চুরি। আগের থেকেই মতলব মেটে চুরি, রীতিমতো রহস্যজনক ব্যাপার। এই তোদের পারিবারিক গুপ্তধনের কথা যা একটু আগে তুই বলছিলি, তারই সঙ্গে বোধহয় লাল শঙ্খের এই কিংবদন্তি জড়িত, না? হ্যাঁ, গুপ্তধন রহস্যের চাবিকাঠি বলতে পারি শঙ্খটাকে। তোর কথা যদি সত্যি বলে ধরে নেওয়া যায়, তাহলে অনুমান করা চলে এমন একজন লোক বাক্সটা চুরি করেছে যে নাকি শাঁখটার প্রাচীন ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল। ওটা যে মূল্যবান এটুকুও তার অজানা নয়। লোকটার সঙ্গে তোদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, অন্তত তোদের পরিবারের সঙ্গে সে ঘনিষ্ঠভাবে পরিচিত বলেই কিন্তু আমার মনে হচ্ছে। তোর অনুমান সত্যি তাপস। বাক্সটা যে নিয়েছে সে নিশ্চয়ই লাল শঙ্খের কিংবদন্তির কাহিনী জানে। আমাদের পরিবারের পরিচিত কেউ একজন হতে পারে চোরটা। বাক্সটা চুরি করতে পারে তোর পরিচিত মহলের এমন কারোর ওপরে তোর সন্দেহ হয়? কাকে সন্দেহ করব সেটাই তো ঠিক করে বুঝে উঠতে পারছি না তাপস। আমাদের পরিবারের পরিচিত মহলের কে যে শঙ্খের রহস্য জানে আর কে জানে না সেটাই আমার জানা নেই। তাপস প্রাণ খোলা হাসি হেসে নিল এক চোট, তারপর বলল, তাহলে অনুসন্ধানের ভারটা তো আমাকেই নিতে হয় রে। নিশ্চয়ই, তবে তোর অনুসন্ধানে যোগসূত্র জোগাড় করে দিয়ে তোকে সাহায্য করব আমি। তাপসের চোখের মণি দুটো যেন উৎসুক হয়ে উঠল, জিজ্ঞেস করল,
লাইব্রেরি ঘরে চোর কি তার কোনো স্মৃতি রেখে গেছে? হ্যাঁ, কি সেটা? একটা রুমাল। চোর রুমাল ফেলে গেছে, তাড়াতাড়িতে খেয়াল করেনি হয়তো। রুমালটা এনেছিস সঙ্গে? না, ওটা জঙ্গল কুঠিতেই গেছে। বেশ, তাহলে কাল সকালেই যাওয়া হচ্ছে তোর ওই জঙ্গল কুঠিতে। জঙ্গল কুঠিতে যেতে হয় ক্যানিং থেকে মাতলা নদী দিয়ে। সুজিতের সাদা রঙের বোটটা দেখতে ছোটোখাটো নৌকার মতো, কিন্তু আসলে ওটা দ্রুতগামী মোটর বোট। জনা দশেক যাত্রী নিয়ে বোটটার স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে। চালকের আসনে বসল সুজিত, আর এক ধারে জলের উপর পা ঝুলিয়ে বসল মলয়। যাত্রা শুরুতেই খুশি হয়ে উঠেছিল। ঘিঞ্জি শহরের বাইরে মুক্ত প্রকৃতির অনাবিল সৌন্দর্য মুগ্ধ করে মলয়কে। ছোট্ট ছেলের মতো নদীর জলে পা ডুবিয়ে খেলা করছিল মলয়। বাজ নদীর দিকে বোটের গতি ফিরিয়ে সুজিত বলল, পা তুলে বস মলয়, নইলে তোর পা দুটো কখন কোন মুহূর্তে যে দেহ ছাড়া হয়ে যাবে টেরও পাবি নে। সবাই পা দুটো বোটের উপরে তুলে নিয়ে মলয় বলল, আঙুর আছে নাকি ওদিকে? বোটের গতিবেগ বাড়িয়ে দিয়ে সুজিত বলল, একটা নয়, অজস্র। দ্রুতগামী বোট দ্রুত গতিতে এগিয়ে চলল। ক্রমে ইট কাঠে গড়া ঘিঞ্জি ক্যানিং শহর দৃষ্টিসীমার একেবারে বাইরে অদৃশ্য হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল নয়নাভিরাম মুক্ত প্রকৃতির সৌন্দর্যের লীলা নিকেতন। শঙ্খের ইতিহাস বলতে লাগলো সুচিত। এই অবসরে লাল শঙ্খের কিংবদন্তি কাহিনীটা বলে ফেল সুচিত। কিংবদন্তির মাঝে কোনো গোপন তথ্য লুকানো আছে যা হয়তো শঙ্খ রহস্যে নতুন আলোর সন্ধান দিতে পারে। কিংবদন্তির কাহিনী গড়ে উঠেছে আমার প্রপিতামহ বসন্ত রায়কে নিয়ে। অতি সাধারণ অবস্থা থেকে জীবন শুরু করেন বসন্ত রায়। নিজের চেষ্টায় তিনি প্রচুর ধনসম্পত্তি উপার্জন করেন। জঙ্গলকুঠির জমিদারি তারই সৃষ্টি, কিন্তু সৎ উপায়ে তিনি পর্যাপ্ত ধনসম্পত্তির মালিক হয়েছিলেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। প্রথম যৌবনে অল্প মূলধন নিয়ে তিনি আর তার বন্ধু মতিলাল চালানি কারবার আরম্ভ করেন। ধীরে ধীরে কারবার বড় হতে থাকে, আর লাভের টাকার অঙ্কও বাড়তে থাকে সেই অনুপাতে। বর্তমান জঙ্গলকুঠির আশেপাশের অঞ্চল তখন জঙ্গলে ভরা ছিল। ওই অঞ্চলটা দুই বন্ধুতে মিলে ইজারা নেন। তারপর জঙ্গল কাটিয়ে প্রজাবিলি করে জমিদারি পত্তন করেন। দুই বন্ধুতে চালানি কারবার করলেও সেই সময় ওদের নামে একটা প্রবল গুজব ছড়িয়ে পড়ে। ওরা নাকি বিরাট এক ডাকাত দলের সর্দার ছিলেন। দলবল নিয়ে গঙ্গার বুকে ডাকাতি করতেন। চালানি কারবারের আড়ালে আত্মগোপন করে আসলে ওরা করতেন ডাকাতি। মূল্যবান হীরা জহরত সংগ্রহ করার প্রবল শখ ছিল বসন্ত রায়ের। শখানেক মতন মূল্যবান হীরা জহরত সংগ্রহ করেছিলেন দুই বন্ধুতে। ভগবান জানেন কেমন করে ওরা জহরতগুলো সংগ্রহ করেছিলেন। আমার ধারণা সংগ্রহ করেছিলেন ডাকাতি করেই। ওরা দুই বন্ধু যে দুর্দান্ত দস্যু ছিলেন সে বিষয়ে আমার এতটুকু সন্দেহ নেই। যৌবনের প্রান্ত সীমায় পৌঁছে দুই বন্ধু জমিদারি নিয়ে ব্যস্ত থাকতেন। দুজনেই আলাদা আলাদা বাড়ি এবং জমিদারি করেছিলেন। একটা ঝিলের একধারে ছিল বসন্ত রায়ের জঙ্গল কুঠি, আর অপর ধারে ছিল মতিলালের হলুদ কুঠি। দুই বন্ধু সংগৃহীত জহরতের ভাগ বাটোয়ারা হয়নি তখনও। একটা লোহার ছোট্ট সিন্ধুকে ছিল জহরতগুলো। সিন্ধুকটা থাকতো বসন্ত রায়ের কাছে। পরে সুবিধা মতো একসময় ভাগ করে নেওয়া হবে এমনই একটা অভিপ্রায় ছিল দুজনের। পাক্কা জুয়ারি ছিলেন দুই বন্ধু। প্রায় প্রতি সন্ধ্যায় ওরা জুয়া খেলতেন। কোনো দিন ওদের স্থানীয় বন্ধুরাও যোগ দিতেন জুয়া খেলায়। একদিন রাত্রে খাওয়ার পর দুই বন্ধুদের জুয়া খেলতে বসলেন। খেলতে খেলতে দুজনের মধ্যে জহরতের ভাগাভাগির প্রশ্ন উঠল। অনেক তর্ক বিতর্কের পর অবশেষে রত্ন সিন্ধুকটাকেই বাজি ধরা হলো। খেলায় যে জিতবে জহরতগুলো তারই হবে। খেলা হচ্ছিল মতিলালের বাড়ি হলুদ কুঠিতে। মতিলালের খাস ভৃত্য নেপালের কাছ থেকে সেই রাতের ঘটনা শোনা গেছে পরে অনুসন্ধান করতে গিয়ে। সেই রাতে বসন্ত রায় জঙ্গল কুঠিতে ফিরে গেলেন। অল্পক্ষণ পরে ছোট্ট লোহার রত্ন সিন্ধুকটা কাঁধে করে নিয়ে বসন্ত রায়কে আবার আসতে দেখা গেল হলুদ কুঠিতে। গভীর রাত পর্যন্ত জুয়া খেলা চলল দুই বন্ধু। চাকরেরা সব তখন ঘুমিয়ে পড়েছে। শেষ পর্যন্ত জুয়া খেলায় কে হারলো আর কে জিতলো তা জানা যায়নি। তবে ভৃত্য নেপালের মুখে এটুকু শোনা গেছে যে
সে রাতে দুই বন্ধুর মধ্যে প্রচণ্ড বিবাদ বাঁধে। পরদিন সকালে সবাই অবাক হয়ে দেখল রত্নসিন্ধুক সহ দুই বন্ধুতে অদৃশ্য হয়েছেন। আর একটা জিনিস সবাই সভয়ে লক্ষ্য করল, হলুদ কুঠির যে ঘরে বসে সেই রাতে দুই বন্ধুতে জুয়া খেলেছিলেন, সে ঘরের মেঝেতে চাপ চাপ রক্তের দাগ। এমনকি কে কাকে খুন করলো সে কথা কিছুই জানা গেল না। যাকে খুন করা হয়েছে তার মৃতদেহ কোথায় গোপন করা হলো তাও জানা যায়নি তখন। শুধু জলজ্যান্ত মানুষ দুটো রাতের অন্ধকারে নিশ্চিহ্ন হয়ে গেল যেন। তারপর 10 বছর কেটে গেল, এতদিনেও কোনো সন্ধান পাওয়া গেল না দুই বন্ধুর। ততদিনে লোকে প্রায় ভুলতে বসেছে। বসন্ত রায়ের স্ত্রী তখন জঙ্গল কুঠিতে বাস করছিলেন। সুদীর্ঘ 10 বছর পর হঠাৎ একদিন তিনি বসন্ত রায়ের চিঠি পেয়ে একমাত্র তিনিই প্রথম জানতে পারলেন তার স্বামী জীবিত আছেন, কিন্তু কোথায় এবং কী অবস্থায় আছেন সেই কথা চিঠিতে কিছুই লেখা নেই। আর একটা আশ্চর্য ব্যাপার, চিঠিতে মতিলালের কথা কিছুই লেখেননি। আরও কয়েক মাস কেটে গেল, বসন্ত রায়ের স্ত্রী আর কোনো সংবাদ পেলেন না স্বামীর কাছ থেকে। তারপর একদিন গভীর রাত্রে গোপনে জঙ্গল কুঠিতে ফিরে এলেন বসন্ত রায়। স্ত্রীর সঙ্গে দেখা করলেন, অনেক কথা হলো তাদের সে রাতে। কিন্তু কেন এইভাবে আত্মগোপন করে আছেন? স্ত্রীর প্রশ্নের কোনো জবাব দেননি বসন্ত রায়। স্ত্রীর প্রশ্নের উত্তরে শুধু জানিয়েছিলেন গত 10 বছর যাবৎ নতুন এক জীবনযাপন করছেন তিনি। বর্তমানে ব্রহ্মদেশে এক প্রসিদ্ধ ভাস্করের শিষ্যত্ব গ্রহণ করেছেন। পাথর কেটে এখন তিনি সুন্দর মূর্তি তৈরি করতে পারেন। শিল্পীর জীবন খুব ভালো লেগেছে তার। সে রাতে বসন্ত রায় তার স্ত্রীর হাতে মেহগনি কাঠের একটা সুন্দর ছোট্ট বাক্স দিয়ে বলেছিলেন কমল দেশে ফিরলেই বাক্সটা তাকে দিও। কমল বসন্ত রায়ের একমাত্র পুত্র। সে তখন শহরের বাড়িতে থেকে পড়াশোনা করে। সেদিন বিদায় নেবার পূর্বে বসন্ত রায় বাক্সটা সম্পর্কে বারবার সাবধান করে দিয়েছেন স্ত্রীকে, আর বলে যায় বাক্সটা নাকি খুব মূল্যবান, সাবধানে সিন্ধুকে রাখতে, কাউকে যেন কিছু না জানায়, আর কমল এলেই তাকে যেন বাক্সটা দেয়। কমল ছাড়ার কেউ যেন এই বাক্সের খবর না জানে। সে রাতের পর আর বসন্ত রায়ের সংবাদ পাওয়া যায়নি। কিছুদিন পরে কমল রায় ফিরে আসে জঙ্গল কুঠিতে। মায়ের কাছে সমস্ত ঘটনা শুনে মেহগনি কাঠের ছোট্ট বাক্সটা খুলে দেখল কি আছে বাক্সে। বাক্সের মধ্যে ছিল লাল শঙ্খ আর খামে আটা একটা চিঠি। বোটের গতি ফিরিয়ে বোটটাকে একটা খালের মধ্যে ঢুকিয়ে দিল সুজিত। খালের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল বোটটা। দুপাশে খাড়া পাড়, পাড়ের ধারে ধারে গাছগাছালি নিবিড়তা, মাথার উপর ঘন পাতার ছাউনি। খালটা গিয়ে মিশেছে হলুদ কুঠি আর জঙ্গল কুঠির মাঝখানের ঝিলটাতে। প্রায় আধ ঘন্টা পরে বোট ঝিলে প্রবেশ করবে। লম্বায় চওড়ায় ঝিলটা প্রকাণ্ড। ঝিলের মাঝামাঝি জায়গায় দ্বীপের মতো ছোট এক টুকরো জমি জলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দ্বীপের উপর উঁচু চত্বরে জলটুঙ্গির ছাদে গড়া একখানা মাত্র পাকা গোলাকৃতি ঘর। ঝিলের ডান ধারে জঙ্গল কুঠি আর বাঁ ধারে হলুদ কুঠি। জঙ্গল কুঠি আর হলুদ কুঠির গঠন একই ধরনের, একই রকমের বিশাল বিশাল ধামওয়ালা সেকেলে ধরনের উঁচু চত্বরের বিরাট দোতলা বাড়ি। বোট থামল জঙ্গল কুঠির ঘাটে। সুজিতের ভৃত্য বংশী অপেক্ষা করছিল সেখানে। বংশীকে জিনিসপত্র কুঠিতে নিয়ে যাওয়ার আদেশ দিয়ে সুজিত তাপস আর মলয়কে সঙ্গে নিয়ে কুঠি বাড়ির দিকে এগিয়ে চলল। দোতলার হল ঘরের নরম কৌচের উপর তাপস আর মলয়কে বসিয়ে চায়ের বন্দোবস্ত করতে গেল সুজিত। ঘরটা এক নজরে দেখে নিল তাপস। বেশ প্রকাণ্ড একটা হল ঘর, দেয়ালের উপর পঙ্কের কাজ করা। ঘরটা সেকেলে, কিন্তু আসবাবপত্র একেবারেই আধুনিক। অনেকক্ষণ পরে সুজিত একজন ভৃত্যকে সঙ্গে নিয়ে ফিরে এলো। ভৃত্যের হাতে চায়ের ট্রে। সুজিত নিজেই চা পরিবেশন করল। চায়ের কাপে চুমুক দিয়ে তাপস বলল,
জায়গাটা বড় চমৎকার। মলয় বলল, আরে শুধু চমৎকার নয়, একেবারে অপূর্ব। কিন্তু বড় একঘেয়ে। একসঙ্গে হেসে উঠল তিনজনেই। বংশী ঘরে ঢুকল, বলল, বাবু, আপনার নামে একটা পার্সেল এসে এইমাত্র পিয়ন নিয়ে এলো। কাগজটা সই করে দিন, পিয়ন দাঁড়িয়ে আছে। প্যাকিং কাগজে মোড়া ছোট একটা চৌকো বাক্স টেবিলের উপর নামিয়ে রাখল বংশী। প্যাকেটটার দিকে তাকিয়ে সুজিত বিস্মিত হয়ে বলল, রেজিস্টার্ড পার্সেলে কি আবার কি পাঠালো আমাকে? তাপস বলল, পার্সেলটা যখন তোর নামে এসেছে তখন নিতে আপত্তি কোথায়? আপত্তি কিছুই নেই, তবে যিনি প্যাকেটটা পাঠিয়েছেন তার নামটা আমার পরিচিত বলে মনে হচ্ছে না। সুজিত রসিদ সই করে বংশীর হাতে দিল। বংশী চলে গেল নিচে। প্যাকেটটা তুলে নিয়ে তাপস পরীক্ষা করতে লাগলো। রেজিস্টার্ড পার্সেল করা হয়েছে ক্যানিং পোস্ট অফিস থেকে। পীড়কের নাম চিন্তাহরণ পাত্র, ঠিকানা ক্যানিং। একটা ছুরির সাহায্যে তাপস প্যাকেটের উপরের মোটা কাগজটা খুলে ফেলল। খোলা কাগজের ভেতর থেকে বেরিয়ে পড়ল একটা মেহগনি কাঠের ছোট্ট বাক্স। বাক্সটার উপরে ঝুঁকে পড়ল সুজিত। এ ভারী অদ্ভুত ব্যাপার, চোর চুরি করা জিনিস আবার ফেরত পাঠায়, প্রথমবার শুনলাম। তাপস বলল, বাক্সটাকে খুলে দেখ সুজি, কি আছে ওর মধ্যে। খালি বাক্স পাঠিয়ে চোর হয়তো শুধু মোলায়েম গোছের একটু ঠাট্টা করেছে। বাক্সের ভেতর আগে যা ছিল সবই প্রায় ঠিক আছে, নেই শুধু লাল শঙ্খ। তবে অতিরিক্ত একটা চিঠি রয়েছে দেখছি। লাল শঙ্খ ছাড়া আর সবই ঠিক আছে। কমল রায়কে লেখা বসন্ত রায়ের চিঠিটা নিশ্চয়ই আছে। হ্যাঁ, বসন্ত রায়ের চিঠিটাও চোর ফেরত পাঠিয়েছে। অতিরিক্ত একটা নতুন চিঠিও রয়েছে বলছিস? কই কই কই, দেখি দেখি দেখি। বাক্সের ডালা খুলল সুজিত। ক্ষিপ্র হস্তে দেখে নিল ভিতরটা। তাপস সুজিতের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সুজিত বাক্সের ভেতর থেকে খামে আটা চিঠিটা বের করে তাপসের হাতে দিল। তাপস খামটা পরীক্ষা করে দেখল, তারপর সেটা ছিঁড়ে ভিতরের চিঠিটা বের করে চোখের সামনে তুলে ধরল। চিঠির কাগজে রেইনডিয়ারের জলছাপ রয়েছে। সুইডেনের তৈরি অত্যন্ত মূল্যবান প্যাডের কাগজ এটা। সচরাচর পয়সা দিয়েও পাওয়া যায় না। কাজেই যিনি এ চিঠি লিখেছেন তিনি শৌখিন লোক, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হাতের লেখা গোপন করবার জন্যে ভদ্রলোক ইংরেজিতে টাইপ করে লিখেছেন চিঠিটা। চিঠির হুবহু বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায়, প্রিয় সুজিত, সেদিন সন্ধ্যায় অনিচ্ছা সত্ত্বেও কতকগুলো অপ্রয়োজনীয় জিনিস ভুল করে তোমার লাইব্রেরি ঘর থেকে নিয়ে এসেছিলাম। সেগুলো ডাকে ফেরত পাঠালাম। বসন্ত রায়ের প্রাচীন চিঠিটাও সঙ্গে পাঠালাম। শুধু লাল শঙ্খটা রেখে দিলাম আমার কাছে। তোমার এই সামান্য ক্ষতির জন্য আমি অত্যন্ত দুঃখিত, তবে তোমার চিন্তার কোনো কারণ নেই। আশা করছি কিছুদিনের মধ্যে লাল শঙ্খটাও তোমাকে ডাকে ফেরত পাঠাতে পারব। ইতিমধ্যে আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। আশা করি আমার প্রতি তোমার বিশ্বাস আছে। ইতি তোমার চির শুভার্থী চিন্তাহর। তাপস চিঠি পড়া শেষ করে সুজিতের দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করল, চিন্তাহরণটা কি? চিনিস নাকি ভদ্রলোককে? সুজিত উত্তর দিল, ভগবান জানেন কে তিনি, ও নামের কাউকেই আমি চিনি না। আমার মনে হয় ভদ্রলোক নিশ্চয়ই ছদ্মনাম ব্যবহার করেছেন। সম্ভবত তাই। তাপস বলল, ভদ্রলোক সাধারণ ছিঁচকে চোর অন্তত নন, এটুকু আমি ধরে নিতে পারি। বাক্সটা চুরি করেছিলেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, এবং সে উদ্দেশ্য তার সফলও হয়েছে। লাল শঙ্খের উপর যে ভদ্রলোকের লোভ, এটুকু তাতে বোঝাই যাচ্ছে। আর এটুকু অনুমান করা চলে ভদ্রলোক লাল শঙ্খের কিংবদন্তি কাহিনী জানেন আর বিশ্বাস করেন যে শঙ্খটাই গুপ্তধন রহস্যের চাবিকাঠি। সুতরাং একমাত্র সার বস্তুটি রেখে বাকি বস্তুগুলো পার্সেল করে ফেরত পাঠিয়েছেন। স্বাভাবিক, খুবই স্বাভাবিক কাজ করেছেন ভদ্রলোক, কিন্তু কাজে একটু ভুল করে ফেলেছেন। আশার বস্তুগুলো স্বচ্ছন্দে নষ্ট করে ফেলতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। আর এইখানেই করলেন প্রথম ভুল। ভদ্রলোক চতুর, কিন্তু তিনি দাম্ভিক।
ক্রিমিনোলজিস্ট তাপস চৌধুরীর কাছে অনেকখানি আত্মপ্রকাশ করে ফেলেছেন তিনি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তার মনের দুর্বলতা। লাল শঙ্খের কিংবদন্তির কাহিনী জানতেন তোদের পরিবার এবং পরিবারভুক্ত ঘনিষ্ঠ পরিচিত মাত্র কয়েকজন। কাজে ধরে নেওয়া যেতে পারে বাইরের কোনো লোকের কাছে লাল শঙ্খের কোনো মূল্য নেই। আবার এটুকু অনুমান করা চলে যে চোর ভদ্রলোক তোদের অত্যন্ত পরিচিত, অথবা তোদের পরিবারভুক্ত কোনো লোক। আবার এমনটাও হতে পারে চোর ভদ্রলোক হয়তো মতিলালের কোনো বংশধর। যাই হোক, এখন ওসব চিন্তা থাক, বসন্ত রায় চিঠিটা একবার দে তো। সুজিত মেহগনি কাঠের ছোট্ট বাক্সের ভেতর থেকে বসন্ত রায়ের চিঠিটা বের করে তাপসের হাতে দিল। অতি পুরাতন জীর্ণ চিঠির ভাঁজ অতি সাবধানে খুলে টেবিলের উপর রাখল। তারপর চিঠির ময়লা ধরা অস্পষ্ট লেখাগুলো জোরে জোরে পড়তে লাগল। পরম কল্যাণ বরেষু, নিত্য আশীর্বাদক শ্রী বসন্ত রায়। চিঠি পড়া শেষ হলে তাপস সযত্নে চিঠিটা ভাঁজ করে টেবিলের উপরে রাখল। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সুজিতের দিকে। বসন্ত রায় এই চিঠিতে কি করতে হবে আর কি করতে হবে না সেটা অত্যন্ত সহজ ভাষায় কিন্তু নির্দেশ করে গিয়েছেন। বসন্ত রায় চিঠির নির্দেশ কিভাবে পালিত হয়েছে? তাপস জানতে চাইল। সুজিত বলল, বসন্ত রায়ের চিঠির নির্দেশ আজ পর্যন্ত পালিত হয়নি তাপস। বসন্ত রায়ের ছেলে মানে আমার ঠাকুরদা কমল রায় এই ব্যাপার নিয়ে একটু মাথা ঘামাননি। ব্যাপারটা তিনি সম্পূর্ণ চেপেই গেছেন। চিঠিতে স্পষ্ট স্বীকৃতি রয়েছে বসন্ত রায় বন্ধু মতিলালকে হত্যা করেছেন। এ কথাও স্পষ্ট করে লেখা আছে বসন্ত রায় বন্ধু মতিলালের মৃতদেহ কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছেন। এই গোপন হত্যার কলঙ্ক ভাষায় প্রকাশ হয়ে পড়ে এই ব্যাপারে হয়তো কমল রায় এই ব্যাপার নিয়ে নাড়াচাড়া করতে খুব একটা সাহস পাননি। তাছাড়া চিঠিতে বসন্ত রায়ের নির্দেশটা যতটা সোজা মনে হচ্ছে আসলে কিন্তু অতটা সোজা নয়। চিঠিতে পরিষ্কার লেখা আছে, মতিলাল আমার সহোদর ভ্রাতার অধিক। মতিলালের আত্মার সৎকার করিও, তাহার অস্থি গঙ্গায় দিও। কিন্তু মতিলালের মৃতদেহ কোথায় লুকানো আছে সে কথা কিছুই লেখা নেই। মতিলালের অস্থি গঙ্গায় দেওয়ার নির্দেশ আছে, কিন্তু কোন জায়গায় মৃতদেহের অস্থি লুকানো আছে তার কোনো নির্দেশ নেই চিঠিটাতে। তোর কথাগুলো পুরোপুরি মেনে নিতেও পারছি না সুজিত। চিঠিতে গুপ্তধন আর মতিলালের মৃতদেহ লুকানো গোপন জায়গার নির্দিষ্ট উল্লেখ নেই বটে, কিন্তু চিঠিটাতে সেই গোপন জায়গার ইঙ্গিত কিন্তু আছে। আমাকে বিশ্বাস করিও, লাল শঙ্খ তোমাকে লক্ষ লক্ষ টাকার রত্নের সন্ধান দিবেক। লাল শঙ্খটি অতীব গোপনে এবং একান্তে আপনার করিয়া রাখিও এবং শঙ্খের কারুকার্যের অর্থ বুঝিবার চেষ্টাও করিও, কিন্তু কাহাকেও দেখাইও না। এর থেকে কি বোঝা যায় বলতো? শঙ্খের কারুকার্যের মধ্যেই লুকিয়ে আছে ওই লক্ষ লক্ষ টাকার রত্নরাজি আর মতিলালের মৃতদেহ লুকানোর গোপন জায়গার সংকেত। লাল শঙ্খের কারুকার্যের গোপন অর্থ বুঝতে পারলেই সব কিছু হাতের মুঠোয় আমাদের চলে আসবে। আর একটা সম্ভাবনা চিঠির কথাগুলোর মধ্যে নিহিত আছে, বসন্ত রায়ের সংগৃহীত রত্নগুলো এবং মতিলালের মৃতদেহ নাকি একই জায়গায় রয়েছে। কয়েক মুহূর্ত ভেবে নিয়ে তাপস আবার বলতে লাগলো, চিঠির কথাগুলোর আরও একটা অর্থ করা যেতে পারে। শেষের কথাগুলো পড়লে মনে হওয়া স্বাভাবিক যে বসন্ত রায় বন্ধু মতিলালের মৃতদেহ কোথায় লুকিয়েছেন তা যেন তার ছেলে কমল রায় জানতেন। তবে আর একটা জিনিস এখনও পরিষ্কার হচ্ছে না, সেটা হচ্ছে যে দুই বন্ধুর মধ্যে কে জিতেছিলেন তার ইঙ্গিত কিন্তু এই চিঠিটাতে নেই। চিঠিতে অবশ্য রয়েছে মতিলাল আমার সম্পত্তি অপহরণ করিয়াছিল, ভগবান তাহার শাস্তি দিয়েছেন। চিঠির এই কথাগুলোর মাঝে আমার প্রশ্নের উত্তর পাবার ক্ষীণতম সম্ভাবনা আছে বটে, কিন্তু সে সম্ভাবনাটুকু বড়ই জটিল। মূল্যবান হিরে জহরত সংগ্রহ করার প্রবল শখ ছিল বসন্ত রায়ের। বসন্ত রায়ের চেষ্টা এবং মতিলালের সহযোগিতায় সেখানে হিরে জহরত সংগ্রহ করা হয়েছিল ডাকাতি করে। সংগৃহীত হিরে জহরতগুলো শেষ পর্যন্ত ছিল বসন্ত রায়ের কাছে। দুই বন্ধুর মিলিত চেষ্টায় প্রচুর ধনসম্পত্তি উপার্জন করেছিলেন। সেই বিশাল ধনসম্পত্তি এবং জমিদারি যৌবনের প্রান্ত সীমায় এসে দুই বন্ধুতে ভাগাভাগি করে নেন, কিন্তু জহরতের ভাগ বাটোয়ারা তখনও হয়নি। জুয়া খেলতে বসে সেরাতে রত্ন সিন্ধুকের ভাগ বাটোয়ারার প্রশ্নে উঠল। অবশেষে খেলায় বাজি ধরা হলো রত্নগুলোকে।
চিঠির ইঙ্গিতকে যদি সত্যি বলে ধরে নেওয়া যায়, তাহলে ঘটনাটা দাঁড়ায় এই রকম। সেই রাতে জুয়া খেলায় জিতেছিলেন বসন্ত রায়। খেলায় বাজি হিসেবে বিজেতা বসন্ত রায় সবকটি হীরে জহরাতের মালিক হলেন, কিন্তু পরাজিত মতিলাল এটাকে কোনো রকমভাবে মেনে নিতে পারলেন না। ফলে দুই বন্ধুতে প্রচণ্ড বিবাদ বাঁধল। মতিলাল জোর করে রত্নসিন্দুকটি ছিনিয়ে নিতে চাইলেন বসন্ত রায়ের কাছ থেকে। বাধা দিলেন বসন্ত রায়, কিন্তু মতিলাল বাধা মানলেন না। অবশেষে মতিলালকে খুন করলেন বসন্ত রায়। তবে সেই রত্নসিন্দুক আর মতিলালের মৃতদেহ কোন গোপন জায়গায় লুকিয়ে রেখে বসন্ত রায় অদৃশ্য হলেন, এখন সেই গোপন জায়গা খুঁজে বের করতে হলে দরকার ওই লাল শঙ্খটাকে। লাল শঙ্খের উপরে কারুকার্যের গোপন অর্থই বলে দেবে বসন্ত রায় কোথায় লুকিয়ে রেখেছেন তার বন্ধুর মৃতদেহ আর এই লক্ষ লক্ষ টাকার রত্নসিন্দুকটি। সুজিত বলল, আমারও তাই মনে হয় তাপস। খুবই সত্য কথা। বর্তমানে আমাদের যে সার বস্তু অর্থাৎ লাল শঙ্খটি আমাদের কিন্তু অধিকারে আর নেই। সেটি মনে হয় এখন চিন্তাহরণ বাবুর অধিকারেই আছে, এবং যত সম্ভব তিনি হয়তো এতক্ষণে রত্ন সিন্ধুকের অন্বেষণে মেতে উঠেছেন। ওই চিন্তাহরণ বাবুটিকে আমাদের যে কোনো উপায় খুঁজে বের করতে হবে, বুঝলে মলয়? কিন্তু উপায় কি? বুঝলি মলয়, তোর এই প্রশ্নের জবাব ঠিক এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব নয় মলয়। তাপস সুজিতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কমলরা এ ব্যাপার নিয়ে মাথা ঘামাননি, কিন্তু তোর বাবা কি ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করেছিলেন? বাবা অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি লাল শঙ্খের কারুকার্যের অর্থ বুঝতে পারেননি। বাবার প্রসঙ্গ যখন উঠল তখন একটা কথা এখানে বলে রাখা উচিত মনে করছি। মতিলালের নাতি বিজয়লাল আর আমার বাবা উভয়ে অন্তরঙ্গ বন্ধু ছিলেন। আচ্ছা, তোর বাবা বন্ধু বিজয়লালকেই লাল শঙ্খের সম্বন্ধে কিছু বলেছিলেন কিনা জানিস? না, সেটা ঠিক বলতে পারবো না, তবে বাবার বিজয় কাকাকে প্রায় গভীরভাবে আলোচনা করতে দেখা যেত। বিজয়লাল এখনো বেঁচে আছেন? না, বাবা মারা যাবার 1 বছর আগে মারা যান বিজয় কাকা। তা প্রায় 7 বছর হলো মারা গেছেন তিনি। বিজয়লালের ছেলে আছে? বিজয় কাকার ছেলে হয়নি। কমলাদি বিজয় কাকার একমাত্র মেয়ে। কমলাদিও গত বছর মারা গেছেন। কমলাদির একমাত্র ছেলে অরুণ কুমার বর্তমানে হলুদ কুঠির মালিক। অরুণ কুমার কি এখন হলুদ কুঠিতে বাস করছেন? রসায়ন বিজ্ঞান নিয়ে গবেষণা করছে অরুণ। এই কি একটা বিষয়ে হাতে কলমে শিক্ষা নিতে গিয়েছিল জাপানে। সম্প্রতি জাপান থেকে ফিরে হলুদ কুঠিতেই আছে। লাল শঙ্খের কিংবদন্তির কাহিনীর কেউ জানতো বা জানে এমন কাউকে তুই চিনিস? লাল শঙ্খের ইতিহাস জানতেন আমার মা আর আমার মামা উদয়বাবু। উদয়বাবু বর্তমানে অতি বৃদ্ধ, ঘরের বাইরে বেরোনো তার পক্ষে সম্ভব নয় এখন। তাছাড়া তিনি এখন রেঙ্গুনে তার ছেলের কাছে থাকেন। আর আমার মা তো বহুকাল আগেই স্বর্গে গেছেন। আমাদের ম্যানেজার রমেনবাবু বোধহয় জানেন ইতিহাসটা, তবে রমেনবাবু অত্যন্ত বিশ্বস্ত লোক। মতিলালের ভৃত্য নেপাল বোধহয় সমস্ত ঘটনা জানত। নেপালের বংশধর মধু এখনও হলুদ কুটির প্রধান ভৃত্য। সে হয়তো জানতে পারে শঙ্খের ইতিহাস। অরুণও জানে মনে হয়। আমি যাদের কথা বললাম এরা ছাড়া শঙ্খের ইতিহাস আর কেউ জানে বলে আমার জানা নেই। কিছুক্ষণ কি যেন চিন্তা করে নিল তাপস, তারপর বলল, চল তোর লাইব্রেরি ঘরটা একবার দেখে আসি। কিন্তু তার আগে আহার পর্ব শেষ করে নিলে ভালো হয়। উত্তম প্রস্তাব। তাছাড়া বেলা 2টো বেজেই গেছে, আর খিদেটাও বেশ চনচনে হয়ে উঠেছে। তুমি কি বলো ভায়া? বেশ, চল খেয়েই নেওয়া যাক তার আগে। সুজিতের লাইব্রেরি ঘরটা সত্যি চমৎকার। সুন্দর করে সাজানো লাইব্রেরিটা। বই ভর্তি আলমারিগুলো আধুনিক ধরনের তৈরি। ইংরেজি আর বাংলা বইয়ের সংগ্রহ প্রচুর। আরাম করে বসে পড়বার মতো সমস্ত উপকরণ সাজানো রয়েছে ঘরটিতে। মেঝেতে পাতা রয়েছে পুরু নরম কার্পেট। দেওয়ালে টাঙানো রয়েছে বিখ্যাত চিত্রকরদের আঁকা খান কয়েক ছবি। ঘরের মাঝখানে মেহগনি কাঠের একটি টেবিল। টেবিলের চারপাশে খান কয়েক গদি মোড়া ঝকঝকে চেয়ার। টেবিলের উপর ফুলদানিতে রয়েছে মৌসুমি ফুলের ঝাড়। বাহ, তোর সুরুচির প্রশংসা করছি সুজিত। কোনো উত্তর দিল না সুজিত, শুধু মৃদু হাসল। মলয়ের আহারের পরিমাণটা বোধহয় বেশ হয়ে গিয়েছিল। সে জানলার ধারের ইজি চেয়ারটার উপরে টান টান হয়ে শুয়ে পড়ে বলল,
এই অল্প বিস্তর সময়ের মধ্যে অতগুলো চমৎকার আহার্য বস্তু সংগ্রহ করা একমাত্র তোর পক্ষেই সম্ভব সুজিত। আমি শুধুমাত্র তোর খাদ্য রুচি সম্পর্কে প্রশংসা করছি। আশা করি যে কদিন জঙ্গল কুঠিতে থাকবো সে কদিন তোর এই খাদ্য সম্পর্কে সুনামটা বজায় রাখবি, কি বলিস? নিশ্চয়ই নিশ্চয়ই। সুজিত হো হো করে হেসে বলল। অবাক হবার ভঙ্গি করেই মলয় বলল, যা বাবা, অমন করে হাসবার কি আছে এতে? আচ্ছা একটা কথা বল, তাপস তোর মনের খোরাক সংগ্রহ করার প্রশংসা করলো আর আমি করলাম পেটের খোরাকে, এতে হাস্যকর কি আমি বুঝলাম না। মলয় আর সুজিতের দিকে নজর দেবার অবসর একেবারেই ছিল না তাপসের। সে তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরটা দেখছিল। বেশ বড় ঘর। দক্ষিণ দিকের দরজা পেরোলেই পড়বে চওড়া একটা বারান্দা। বারান্দা থেকে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে জঙ্গল কুঠির পেছনের বাগানে। চওড়া বারান্দায় এসে দাঁড়ালো তাপস। আশপাশটা একবার ভালো করে দেখে নিল। বিশাল বাগান, নানান জাতের ফল আর ফুলের বিচিত্র সমারোহ। বাগানের মাঝামাঝি পড়ে বিশাল একটা ঝিল। সেই ঝিলের মাঝে ছোট্ট জলটুঙ্গি। ঝিলের ওপারে মতিলালের প্রাসাদ, হলুদ কুঠি। কি মনে করে তাপস আবার ফিরে এলো লাইব্রেরি ঘরে। মলয় তখনও ইজি চেয়ারে শুয়ে, আর সুজিত একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। মলয়ের ঘুমন্ত চোখের দিকে তাকিয়ে তাপস বলল, নিদ্রার আরামটুকু ত্যাগ করতে হবে মলয়। নিদ্রালস চোখ দুটো মেলে তাকালো মলয়, বলল, দেখ, কাজের সময় আমি নিদ্রা যাওয়াটা একদম পছন্দ করি না। বল কি কাজ করতে হবে? তোর সুখনিদ্রায় ব্যাঘাত দিলুম বলে দুঃখিত মলয়। আমাদের যন্ত্রপাতিগুলো ল্যাবরেটরিতে গুছিয়ে রাখ। আর আর হ্যাঁ, আচ্ছা তাপস, কাজের ফিরিস্তিগুলো না একসঙ্গে তুই বলে ফেল। যন্ত্রগুলো গুছিয়ে চিন্তাহরণবাবুর চিঠিটা পরীক্ষা করবি। আমার ধারণা চিঠিটা পরীক্ষা করলে 3 জোড়া আঙুলের ছাপ তুই নিশ্চয়ই পাবি। যদি 3টে ভিন্ন ধরনের আঙুলের ছাপ পাস, তারপরে যা করতে হবে সে তো তুই জানিসই। দেখ তাপস, তারপরের কাজটা অত্যন্ত সহজ। তারপর সুজিতের আঙ্গুলের ছাপ নিয়ে ছাপের কয়েকটা ফটোপ্রিন্ট নেব, ব্যাস এই আর কি। তারপরে তোর আর সুজিতের আঙুলের ছাপ মিলিয়ে বাদ দিলে পাওয়া যাবে তৃতীয় ব্যক্তি অর্থাৎ চিন্তাহরণবাবুর আঙুলের ছাপ। তারপর এরপর দেখতে হবে টাইপ করা চিঠির মধ্যে রহস্যের সন্ধান পাওয়া যায় কি না। কাজ শুরু করে দে মলয়। ইতিমধ্যে আমি একবার ওই বাগানের মুক্ত বায়ুটা সেবন করে আসি। তাপস বারান্দার সিঁড়ি দিয়ে বাগানে নেমে গেল। সারা বাগানটা ঘুরে দেখতে লাগলো তাপস। অবশেষে বাগানের শেষ প্রান্তে পাঁচিলের ধারে এমন একটা জায়গায় এসে সে দাঁড়ালো যেখান থেকে সুজিতের লাইব্রেরি ঘরটা একেবারে স্পষ্ট দেখা যায়। সেখানে সোজা হয়ে দাঁড়িয়ে তাপস একটা খোলা জানলার মধ্যে দিয়ে তাকালো লাইব্রেরি ঘরের ভেতরে। ঘরের মেহগনি কাঠের টেবিলটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে টেবিলের ধারে বসে সুজিত বই পড়ছে। আশপাশের জায়গাটা পরীক্ষা করতে লাগলো তাপস। পরীক্ষা করে তাপস বুঝতে পারল বাগানের এই দিকটায় লোকের যাতায়াত একেবারে কম। কাঁটা, ঘাস আর শুকনো ঝরা পাতায় জায়গাটা ভরে রয়েছে। পায়ের ছাপ দেখতে পাবার আশায় তাপস ইতস্তত দৃষ্টিপাত করতে লাগলো। কয়েকদিন আগে বোধ হয় এদিকে বৃষ্টি হয়ে গেছে। গাছের ছাওয়ায় আশপাশের মাটি এখনো নরম আছে। অবশেষে একটা মোটা গাছের তলায় একজোড়া ছাপ দেখতে পেল সে। একজোড়া জুতোর ছাপ গভীরভাবে মাটির বুকে আঁকা রয়েছে। চট করে নজরে পড়ে এমন স্পষ্ট ছাপ, জুতোর সোলের খাঁজ কাটা অংশগুলো অস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। তাপস পকেট থেকে লেন্স বের করে উবু হয়ে বসে লেন্সের সাহায্যে জুতোর ছাপ পরীক্ষা করতে লাগলো। উবু হয়ে বসে ছাপ পরীক্ষা করতে গিয়ে তাপস ঘাসের মধ্যে থেকে 10-12টা পোড়া সিগারেটের টুকরো আবিষ্কার করল। সিগারেটের কয়েকটা টুকরো একটা কাগজে মুড়ে পকেটে রাখলো সে। তারপর পকেট থেকে একটা স্প্রিং টেপ বের করে জুতোর ছাপের মাপ নিল। তাপস মনে মনে ভাবল, জুতোর ছাপের মালিক যদি শঙ্খচোর হয় তাহলে তিনি এখানে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করেছেন।
এবং একটার পর একটা সিগারেট ধরিয়েছেন। পেছনে পায়ের শব্দ শোনা গেল। চিন্তিত মুখে পিছু ফিরতেই তাপস দেখল সুজিত আসছে এদিকে। সুজিতকে আসতে দেখে বলল, এদিকে আয় সুজিত, এসে বেশ ভালোই করেছিস। এক্ষুনি তোকে কয়েকটা কথা জিজ্ঞেস করা আমার খুব প্রয়োজন। অবাক হয়ে সুজিত জিজ্ঞেস করল, হঠাৎ তোর কি কথা জানবার প্রয়োজন হয়ে পড়ল? তাপস বলল, গাছের গোড়ার দিকে তাকিয়ে দেখ একবার সুজিত, স্পষ্ট একজোড়া জুতোর ছাপ পড়েছে, লক্ষ্য করেছিস? ছাপ লক্ষ্য করে সুজিত বলল, হ্যাঁ, তাই তো দেখছি। নরম মাটির ওপর স্পষ্ট জুতোর ছাপ রয়েছে। কিন্তু কি আশ্চর্য, এখানে জুতোর ছাপ পড়লো কি করে? কেন, এতে আশ্চর্য হবার কি আছে? আশ্চর্য হবার মতো যথেষ্ট যুক্তি আছে তাপস। কারণ বর্তমানে আমি এবং তোরা দুজন ছাড়া জঙ্গলকুঠিতে আর এমন কেউ নেই যে বাগানে জুতো পরে এসে গাছের তলায় দাঁড়াবে। তাছাড়া এদিকটাতে জঙ্গল বলে বড় একটা কেউ আসেও না। জুতোর মালিক ভদ্রলোক এখানে বেড়াতে এসেছিলেন বলে মনে হয় না সুজিত। কোনো একটা উদ্দেশ্য নিয়ে তিনি এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন। ভদ্রলোক চেইন স্মোকার, অর্থাৎ একটার পর একটা ক্রমাগত সিগারেট তিনি খেতে পছন্দ করেন, খাওয়ার তার অভ্যাস। মনে হয় অপেক্ষা করতে করতে তিনি অধৈর্য হয়ে পড়েছিলেন এবং একটার পর একটা সিগারেট তৈরি করেছেন। নিজের হাতে গোটা কয়েক করে টান দিয়ে সিগারেটটা ফেলে দিয়েছেন মাটিতে, আবার নতুন সিগারেট তৈরি করে নতুন করে অগ্নিসংযোগ করেছেন। আশেপাশে একটাও দেশলাইয়ের পোড়া কাঠি খুঁজে পায়নি, তাই এখান থেকে অনুমান করা চলে ভদ্রলোক সম্ভবত লাইটার ব্যবহার করেন। জুতোর মালিক ভদ্রলোক খুব শৌখিন এবং ধনী। জুতো জোড়া একেবারে নতুন এবং মূল্যবান। পায়ের ছাপের মাপ এবং গভীরতা দেখে অনুমান করা চলে ভদ্রলোক বেশ লম্বা এবং মোটা সোটা, ভারী কি ওজনের। কিন্তু কি উদ্দেশ্যে ভদ্রলোক এখানে এসেছিলেন, এই প্রশ্নের আনুমানিক সুষ্ঠু জবাব পাওয়া যেতে পারে যদি ধরে নেওয়া যায় জুতোর মালিক ভদ্রলোক শঙ্খচোর। কারণ এখানে দাঁড়িয়ে সোজা তাকালে নজরে পড়ে শুধুমাত্র লাইব্রেরি ঘরটা। লাইব্রেরি ঘরের মাঝের টেবিলটা এখান থেকে দেখ, পরিষ্কার দেখা যাচ্ছে। অন্তত আমার তাই মনে হয়। অবশ্য চিন্তাহরণ বাবুর নিয়োজিত কোনো লোকও হতে পারে, তবে এই ব্যাপারে চিন্তাহরণ বাবুর পক্ষে অন্য কোনো লোক নিয়োগ করা সম্ভব নয়, আর উচিতও নয়। কারণ লাল সংখ্যার ব্যাপারটা গোপন রাখা তার পক্ষে স্বাভাবিক। আচ্ছা, এর মধ্যে ঠিক কবে এখানে বৃষ্টি হয়েছিল তোর মনে আছে? 4 দিন আগে, মানে গত শনিবার এখানে বৃষ্টি হয়েছিল। তাহলে হিসেব মতো শাঁখটা চুরি যাওয়ার আগের দিন এখানে বৃষ্টি হয়েছে। সেই দিনের পর আর বৃষ্টি হয়নি, তাই তো? না। তাহলে ধরে নেওয়া যায় চুরির ঘটনার দিন সন্ধ্যের পর চিন্তাহরণ বাবু এখানে এসে দাঁড়িয়েছিলেন। তুই তখন লাইব্রেরির ঘরের টেবিলের সামনে বসেই শাঁখ নিয়ে নাড়াচাড়া করছিলিস, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তাহরণ বাবু তোকে লক্ষ্য করেছিলেন। ওদিকে চিন্তাহরণ বাবুর নিয়োজিত লোক ধানের গুদামে আগুন লাগিয়ে দেয়। বৃত্তের কাছে সংবাদ পেয়ে তুই মেহগনি কাঠের বাক্সটা সমেত শাঁখটাকে টেবিলের খোলা ড্রয়ারের মধ্যে রেখে তাড়াতাড়ি লাইব্রেরি ঘর থেকে বেরিয়ে যাস, আর সেই সুযোগে চিন্তাহরণ বাবু ওই বাক্সটা নিয়েই এখান থেকে চলে যান। আমারও তাই মনে হয় তাপস, কিন্তু চিন্তাহরণ বাবুটি যে কে সেটাই এখনো বোঝা গেল না। চিন্তাহরণ বাবুটা আসলে কে সেটা সঠিক অনুমান করা এখন আমার পক্ষে সম্ভব নয় সুজিত। তবে তার সম্বন্ধে বর্তমানে আমরা এটুকু জানতে পেরেছি, চিন্তাহরণ বাবু দাম্ভিক প্রকৃতির, শৌখিন, চেইন স্মোকার এবং লোকটা বেশ ভারী। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে সুজিত, শুধু ওই শাঁখটাকেই হস্তগত করা ভদ্রলোকের উদ্দেশ্য কিন্তু নয়। ভদ্রলোক তোদের পরিচিত মহলের কেউ একজন হবে। এখন ভদ্রলোক কি ট্যাবাকো মানে সিগারেট তামাক ব্যবহার করেন সেটা পরীক্ষা করে দেখতে হবে। তোর কাছে দেশলাই আছে? সুজিত পকেট থেকে দেশলাই বের করে দিল। তাপস পুরানো সিগারেটের টুকরোগুলো ছিঁড়ে বেশ খানিকটা টোব্যাকো সংগ্রহ করল। তারপর সংগৃহীত টোব্যাকো বাঁ হাতের তালুতে রেখে ডান হাত দিয়ে ক্ষুদ্র গোল বল তৈরি করল। বলটা মাটিতে একটা কাগজের উপর রেখে দেশলাইয়ের কাঠি জেলে আগুন ধরিয়ে দিল। পর মুহূর্তে সুন্দর মিষ্টি সুগন্ধের ধোঁয়ায় জায়গাটা ভরে উঠল। তাপসের মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো একটা কথা, WJR। বাগান থেকে ফিরে এসে তাপস প্রবেশ করল সুজিতের ল্যাবরেটরি ঘরে। মলয় সেখানে তখন ব্যস্ত ছিল
একটা ফটো প্রিন্ট নিয়ে। কর্মব্যস্ত মলয় তাপসকে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তাপস জিজ্ঞেস করল, পরীক্ষার ফল নিশ্চয়ই শুভ মলয়। মলয় চোখে মুখে ছড়িয়ে পড়ল সফলতার হাসি। বলল, সন্তোষজনক বলেই তো মনে হচ্ছে। উৎসুক হয়ে জিজ্ঞেস করল তাপস, চিন্তাহরণ বাবুর আঙুলের ছাপ পেয়েছিস? আঙুলের ছাপ পাওয়া গেছে, কিন্তু খুবই অস্পষ্ট। তবে কাপের চাইতে খামের ওপর আরও স্পষ্ট ছাপ পাওয়া গেছে। তারই প্রিন্ট নিচ্ছি, দেখা যাক কি ফল পাওয়া যায়। একটু অপেক্ষা কর, হাতের কাজটা সেরে নি আগে। খোলা জানলার সামনে গিয়ে বসে পড়ল তাপস। অল্পক্ষণ পরে সুজিত ঘরে এলো, হাতে একটা কাগজের মোড়ক। তাপস জিজ্ঞেস করল, কাগজে মুড়ে কি নিয়ে এলো সুজিত? চিন্তাহরণবাবুর ফেলে যাওয়া রুমাল। তাপস বলল, বেশ ভালোই করেছিস। রুমালটা থেকে চিন্তাহরণ বাবুর সম্পর্কে কিছু জানা যায় কিনা পরীক্ষা করে দেখতে হবে। সামনে টেবিলটার উপরে কাগজের মোড়কটা রাখল সুজিত। তাপস বলল, বড় লেন্স আর মাইক্রোস্কোপটা নিয়ে আয় তো। সুজিত মাইক্রোস্কোপ আর লেন্স এনে দিল তাপসের টেবিলে। তাপস ততক্ষণে রুমালটা বের করে টেবিলের উপর সাবধানে মেলে দিয়েছে। তাপসের মুখোমুখি একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল সুজিত, আর তাপস লেন্সের সাহায্যে অত্যন্ত সতর্কভাবে রুমালটা পরীক্ষা করতে লাগলো। প্রায় 15 মিনিট পরে তাপস রুমাল থেকে চোখ তুলে চেয়ারে হেলান দিয়ে বসল। তারপর মলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোর কাজ শেষ হয়েছে মলয়? হ্যাঁ, হয়ে গেছে। মলয় ভিজে প্রিন্টিং পেপার শুকোতে দিয়ে তাপসের টেবিলের সামনে এসে দাঁড়ালো। তাপস ওকে যন্ত্রের ছোট ব্যাগটা নিয়ে আসতে বলল। মলয় ব্যাগ এগিয়ে দিল তাপসের টেবিলে। তাপস আবার ঝুঁকে পড়ল রুমালের উপরে। কিছুক্ষণ ধরে পরীক্ষা করবার পর তাপস বলল, আমাদের ভাগ্য সুপ্রসন্ন সুজিত। রুমালটা চিন্তাহরণ বাবুকে আবিষ্কার করতে সত্যি যথেষ্ট সাহায্য করবে। সুজিতের উত্তরের অপেক্ষা না করে তাপস একটা সরু চিমটে নিয়ে আবার ঝুঁকে পড়ল রুমালের দিকে। তারপর চিমটের সাহায্যে অতি সূক্ষ্ম দুটি চুল রুমাল থেকে তুলে নিয়ে একটি সাদা কাগজের উপর রেখে সেগুলোর পরীক্ষা শেষ করে বলল, মাইক্রোস্কোপে একবার চোখ লাগিয়ে দেখ মলয়। মাইক্রোস্কোপের উপরে চোখ রেখে মলয় চুল দুটো। এর কিন্তু চুলের রং লালচে, কালো রঙের কোটিংও রয়েছে এতে। আর যদ্দূর সম্ভব চুলগুলো কোঁকড়ানো এবং অত্যন্ত ফিনফিনে। দেখ, চুলের গঠনভঙ্গি দেখে মনে হয় চুলের মালিক অর্থাৎ যে ভদ্রলোক, তার মাথার চুল ব্যাকব্রাশ করেন। চুলের গোড়ার বল দেখে মনে হয় ভদ্রলোকের চুলের ক্ষয়রোগ শুরু হয়েছে সম্প্রতি। চুলের উজ্জ্বলতাও কমে গেছে বেশ খানিক। সম্প্রতি টাক পড়াও শুরু হয়েছে, আর খুব সম্ভবত কপালের ওপর উভয় পাশে। উৎসাহিত হয়ে তাপস জিজ্ঞেস করল, আর কিছু? আরেকটা বিষয়, ভদ্রলোক প্রচুর ঘামে, ঘর্মাক্ত টাক রুমাল দিয়ে মোছেন যখন তখন। আর কিছু তো নজরে পড়ছে না মলয়? আর তেমন কিছু না, তবে নজর না, সেরম তো কিছু নজর পড়ছে না তাপস। ভালো করে আর একবার পরীক্ষা কর মলয়। মাইক্রোস্কোপে আর একবার চোখ লাগিয়ে চুল দুটো ভালোভাবে পরীক্ষা করে দেখল মলয়। বেশ কিছুক্ষণ পরীক্ষা করবার পর এসে বলল, দেখ, এমন একটা জিনিস যে আমার দৃষ্টি এড়িয়ে যাবে তা আমি কল্পনা করতেও পারিনি রে। তাপস কোনো উত্তর দিল না, মৃদু মৃদু হাসতে লাগলো। তাপস বলল, এরকম কোকড়া ফিনফিনে আর লালচে চুল বাংলাদেশে বড় দেখা যায় না তাপস। এটা অনেকটা নিগ্রোদের মাথার চুলের মতো। তোর অনুমান ঠিক মলয়। এই ধরনের চুল অবশ্য ওই সুন্দরবন অঞ্চলের জেলেদের মধ্যে খুব দেখা যায়। আপাতত আমরা চিন্তাহরণ বাবুর সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তা দিয়ে লোকটিকে খুঁজে বার করা আমাদের পক্ষে সুকঠিন হয়তো হবে না। সুজিত বলল, তাহলে চিন্তাহরণবাবু সম্পর্কে তুই অনেক কিছু জানতে পেরেছিস তাপস?
যা দিয়ে সহজেই তাকে আমরা গ্রেপ্তার করতে পারি? চিন্তাহরণ বাবু সম্পর্কে যতটুকু আমি জানতে পেরেছি তা দিয়ে বর্তমানে তার দেহের এবং স্বভাবের একটা কাল্পনিক আমি বর্ণনা দিতে পারি। অবশ্য একমাত্র তোর পক্ষেই সম্ভব আমার কল্পনার মানুষটিকে বাস্তবে টেনে আনা। তুই বলতে চাস চিন্তাহরণ বাবু যখন আমাদের পরিবারের ঘনিষ্ঠ পরিচিত একজন, তখন চিন্তাহরণ বাবুর চেহারা আর স্বভাবের একটা মোটামুটি বর্ণনা পেলে আমার পক্ষে তাকে খুঁজে বের করা অত্যন্ত সহজ হবে, এই তো? ঠিক তাই। বেশ, তাহলে তোর কাল্পনিক চিন্তাহরণ বাবুর রূপ বর্ণনা কর। একটু ভেবে নিয়ে তাপস বলল, দেখ, এক কথায় চিন্তাহরণ শৌখিন এবং ধনী। তিনি বেশ লম্বা এবং মোটা সোটা, ভারী কি ওজনের, আনুমানিক বয়স ওই 30-35-এর মধ্যে হবে। ভদ্রলোক চেন স্মোকার, সিগারেট তৈরি করেন নিজের হাতে, ব্যবহার করেন মূল্যবান টব্যাকো WJR। ভদ্রলোকের চুলের রং লালচে, ফিনফিনে পাতলা আর কোঁকড়ানো চুল, ব্যাক ব্রাশ করা। সম্প্রতি ভদ্রলোকের মাথায় চুল উঠতে শুরু করেছে, সামনে কপালের উপরে টাক পড়তে আরম্ভ হয়েছে নিশ্চয়ই। ভদ্রলোক বেশ ঘামেন, ঘর্মাক্ত কপাল আর টাক রুমাল দিয়ে মোছেন যখন তখন। চিন্তাহরণবাবু লালচে চুলকে স্বাভাবিক কালো করবার জন্যে চুলে কলপ ব্যবহার করেন। এর চেয়ে বেশি কিছু এখন হয়তো আর বলা যাবে না। চিন্তাহরণ বাবুর দেহের বর্ণনা শুনতে শুনতে সুজিতের মুখের অত্যাধিক বিস্ময় ক্রমশ বড় হচ্ছিল। নিজের চেয়ার থেকে উঠে টেবিলের উপর ঝুঁকে দাঁড়িয়েছিল সে, বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিল। তাপস চুপ করতেই সুজিত বলল, এইটুকু বর্ণনায় যথেষ্ট তাপস। চিন্তাহরণ বাবুর আসল রূপ আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ভেসে উঠেছে। মৃদু হাসির রেখা ফুটে উঠল তাপসের ঠোঁটের উপরে। জিজ্ঞেস করল, চিনতে পেরেছিস নাকি? হ্যাঁ, আরে ও তো আমাদের অরুণ কুমার, কমলাদির ছেলে। অরুণ কুমার বর্তমানে হলুদকুটির মালিক। বিস্ময়ের ঘোর তখনও কাটেনি সুজিতের। কমলাদির ছেলে অরুণ কুমার যে চিন্তাহরণ বাবু এবং সেই যে শঙ্খচোর, কিছুক্ষণ আগেও এমন একটা ধারণা কল্পনা করতে পারেনি সুজিত। বিস্ময়ের আকস্মিকতায় ওকে হতভাগ করে দিয়েছিল যেন। অরুণের মতো এমন ভালো ছেলে কিনা শেষ পর্যন্ত চুরির আশ্রয় নিল। লোভ মানুষকে কত নিচে নামায়। তাপস কোনো জবাব দিল না। যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। চল এখনই যাওয়া যাক অরুণের কাছে। তারপর ওকে বুঝিয়ে সংকট আদায় করব, চুকে যাবে সব গন্ডগোল। অত সহজে গন্ডগোলটা মিটবে? তাপসের কথায় সুজিত বেশ একটু গরম হয়ে উঠল। বলল, মিটবে না মানে? চোর ধরা পড়লো অথচ চুরি জিনিস পাওয়া যাবে না, এই বা কেমন কথা? চোর যদি চুরির জিনিস দিতে অস্বীকার করে তখন? এবার রীতিমতো চটে উঠল সুজিত। অস্বীকার করলেই হলো? দেশে আইন নেই, থানা পুলিশ নেই? এক্ষেত্রে পুলিশের সাহায্য নেওয়া আমাদের পক্ষে ঠিক হবে না। আর আমরা যে পুলিশের সাহায্য নিতে পারবো না এটুকু অরুণ কুমার ভালো করেই জানেন। কাজেই ও পথে শঙ্খ উদ্ধার করতে না যাওয়াই ভালো। অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে আমাদের। উত্তেজিত সুজিত হতাশ হয়ে চেয়ারের উপর এলিয়ে পড়ল। কয়েক মুহূর্ত চুপ করে বসে কি যেন চিন্তা করে নিল। তারপর বলল, এক্ষেত্রে পুলিশের সাহায্য নেওয়া চলবে না এই কথা আমি ভাবিনি তাপস। কিন্তু পুলিশের সাহায্য ছাড়া সংকটটা উদ্ধার করা যাবে কি উপায়ে? ও সম্পর্কে আমি এখনো কিছু চিন্তা করিনি রে। তবে চোরের সন্ধান যখন পেয়েছি তখন চুরির জিনিস উদ্ধারের একটা উপায় করে নিতে হবে বই কি। আচ্ছা, শাঁখটার যে ফটো তুলেছিলিস সেটা কি করলি? হারিয়ে ফেলেছিস বুঝি? নেগেটিভটাও কি হারিয়েছিস? হারাইনি ঠিক, তবে কোথায় রেখেছি মনে পড়ছে না। থাম, খুঁজে দেখছি এখনই। ফটোর খুঁজে গেল সুজিত, আর গভীর চিন্তায় মগ্ন হলো তাপস। প্রায় ঘন্টা খানেক পরে ফিরে এলো সুজিত, হাতে একটা এনলার্জমেন্ট করা ফটো। তাপসের কণ্ঠে আগ্রহের সুর ফুটে উঠল। জিজ্ঞাসা করল, ফটোটা খুঁজে পেয়েছিস দেখছি। সুজিত ফটোটা তাপসের হাতে দিতে অনুসন্ধানী দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ফটোটাকে টেবিলের উপর রাখল সে চিন্তিত মনে। সুজিত সাগ্রহে জিজ্ঞেস করল, বুঝলি কিছু? গভীর চিন্তায় মগ্ন তাপস সুজিতের কথা শুনতেই পেল না বোধ হয়। আরও কয়েক মিনিট নিঃশব্দে কাটালো। সুজিত আবার জিজ্ঞেস করল, কি রে তাপস, কিছু বুঝলি?
ফটো দেখেই বোঝা যাচ্ছে শাঁখটা বেশ সুন্দর রে, কারুশিল্পের একটা চমৎকার নিদর্শন। বসন্ত রায় একজন প্রকৃত শিল্পী ছিলেন। আচ্ছা সুজিত, তুই তো ভালো করেই লক্ষ্য করেছিস শাঁখটা, তাই না? নিশ্চয়ই। শাঁখের উপর খোদাই করা চিত্রগুলোর উপর নিশ্চয়ই কালো রং দেওয়া আছে। হ্যাঁ, খোদাই চিত্রগুলোর উপরে কালো রং দেওয়া আছে। তাই থাকা স্বাভাবিক, লালের উপর কালো রংটাই ফোটে ভালো। ওসব আমার জানা আছে তাপস, ছবিটা দেখে নতুন কিছু জানতে পারলে কিনা বল। ধীরে বন্ধু ধীরে, অত অধৈর্য হলে এসব কাজে সফলতা লাভ করা যায় না কিন্তু। তাপস আবার শঙ্খের ফটোটা টেবিল থেকে তুলে নিয়ে গভীর আগ্রহে দেখতে লাগলো। শঙ্খের উপর উৎকীর্ণ চিত্রটি আকৃতিতে চতুষ্কোণ, চারিদিকে বর্ডারে ছক কাটার মতো ছোট ছোট ঘর, প্রত্যেকটি ঘরে একটি করে চিত্র খোদাই করা হয়েছে। ভিতরে মূল চতুষ্কোণ অংশটি বেশ বড়। ভিতরের অংশে উপরের দিকে দুটি বড় বাড়ির চিহ্ন আঁকা। বাড়ি দুটির গায়ে সমান্তরাল লাইনের মাঝে তীরযুক্ত বৃত্তের মতো 4 আর 2 সংখ্যা উৎকীর্ণ। দুটি লাইন গিয়ে মিশেছে নিচের অংশের গাছগাছালিতে ঘেরা ছোট্ট একটি ঘরে, আর এগুলোর মাঝে লেখা রয়েছে হেঁয়ালিতে ভরা ছোট্ট একটা ছড়া। উৎকীর্ণ ছড়াগুলো পড়তে লাগলো তাপস। গায়ে হলুদের শূন্য গায়ে, নীল কুঠির নীল নেই কোতায়, জলটুঙ্গিতে সেখান হতে, মাটির তলার আধেক পথে, পাথর চাপা মৃতের থান, হেয়ালিতে দি নিশান। পড়া শেষ করে তাপস আবার চিন্তিত হয়ে পড়ল। গভীর চিন্তায় রেখা কুটিল হয়ে উঠল তাপসের প্রশস্ত কপালে। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে অনেকক্ষণ, আলো জেলে দেওয়া হয়েছে ঘরে। তাপস তখনও চোখ বুজে ইজি চেয়ারে বসেছিল। গভীর চিন্তার সুস্পষ্ট চিহ্ন ফুটে উঠেছে ওর চোখ মুখে। তাপসের এই নীরবতা সুজিতকে ক্রমশ অধৈর্য করে তুলেছিল। ধৈর্যের একটা সীমা থাকে, তাই চুপ করে থাকতে পারল না সুজিত আর। জিজ্ঞেস করল, হেয়ালির অর্থ কি কিছু বুঝলি, নাকি যে তিমিরে সেই তিমিরেই? সহজভাবে তাপস জবাব দিল, হেয়ালির অর্থ এখনো কিছু বুঝতে পারিনি, তবে আশা করছি বুঝতে পারবো। হেয়ালির অর্থ বুঝতে পারবি এই আশা করছিস তাহলে? নিশ্চয়ই, হেয়ালির বক্তব্য যে অত্যন্ত স্পষ্ট। অবাক হয়ে তাপসের চোখের উপর চোখ রেখে সুজিত জিজ্ঞেস করল, তাই নাকি? সত্যি বুঝেছিস তাহলে? এখনো সম্পূর্ণ বুঝতে পারেনি বটে। হেয়ালির ছড়ার প্রথম 2 লাইনের অর্থ রহস্যময়, অবশিষ্ট লাইন 4টে জলের মতো সোজা। গায়ে হলুদের শূন্য গায়ে, নীল কুঠির নীল নেই কোতায়। এই নীল কুঠির নীল যে কি বস্তু, এটাই ঠিক আমার বোধগম্য হচ্ছে না। আমার মনে হয় কমল রায় নীল কুঠির নীলের সন্ধান জানতেন, তাই বসন্ত রায় হেয়ালির ছড়ার মধ্যে লিখেছেন ও কথাটা। আমি শুধু ভাবছি, হলুদ কুঠি আর জঙ্গল কুঠির মাঝে নীল কুঠি আসে কোথা থেকে? আমার এই প্রশ্নের জবাবটা কে দেবে? আশেপাশে কোনো নীলকুঠি ছিল বা আছে বলে তোর জানা আছে? না, এই এলাকায় কোনো নীলকুঠি ছিল বলে তো আমার জানা নেই। তবে আমাদের ম্যানেজার রমেনবাবু হয়তো জানতে পারেন। উনি এই অঞ্চলে অনেক পুরনো লোক। ওরা পুরুষানুক্রমে আমাদের স্টেটের ম্যানেজার। ডাকবো রমেনবাবুকে? তাই ডাক সুজিত, ওর সঙ্গে একটু আলাপ করা যাক। রমেনবাবুকে ডেকে আনবার জন্যে সুজিত ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে একজন সৌম্য দর্শন বৃদ্ধকে নিয়ে এসে তাপসের সঙ্গে রমেনবাবুর পরিচয় করিয়ে দিল সুজিত। অনুসন্ধানী দৃষ্টিতে তাকালো তাপস রমেনবাবুর দিকে। শক্ত সমর্থ সৌম্য দর্শন বৃদ্ধ, দেহের রং সুগৌড়, লম্বা চওড়া গোলগাল চেহারা, কপাল প্রশস্ত, উন্নত নাসা, চোখের দৃষ্টি তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিচ্ছে। চেয়ারে বসতে বসতে রমেনবাবু তাপসকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে বললেন, তারপর তাপসবাবু, এ বুড়োকে আবার স্মরণ করলেন কেন? আপনার কাছে কিছু জানতে চাই কাকাবাবু। অমায়িক হাসিতে ভরে উঠল রমেনবাবুর ঠোঁট চোড়া। হাসতে হাসতে তিনি বললেন, সুজিতের বন্ধু তোমরা, তাই তো? সুজিতের মতো যখন আমাকে কাকাবাবু বলে ডাকলে,
তাহলে আমিও তোমাদের সঙ্গে আর আপনি সম্পর্ক রাখবো না। আমার ছেলে মেয়ে নেই, বুঝলে? সুজিতই আমার পুত্রের স্থান অধিকার করেছে। তা বলো তাপস, কি তুমি জানতে চাইছো? আচ্ছা, জঙ্গল কুঠির পুরানো ইতিহাস কিছু জানেন আপনি? হ্যাঁ, জঙ্গলকুঠির অনেক পুরানো ইতিহাস, অনেক কিছুই আমার জানা। তাহলে লাল শঙ্খের কিংবদন্তির কাহিনীও নিশ্চয়ই আপনি শুনেছেন। হ্যাঁ, বসন্ত রায়ের গুপ্তধনের কাহিনীও আমার শোনা আছে। গুপ্তধনের কাহিনী আপনি বিশ্বাস করেন? ওর উপর আমার কোনো লোভ নেই, কাজেই ও সম্পর্কে আমার বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। আসলে সত্যি কথা বলতে কি, আমি বসন্ত রায়ের ওই গুপ্তধন নিয়ে কোনোদিনই মাথা ঘামাইনি। তবে এটুকু জানি, সুজিত বছরখানেক হলো ওই তথাকথিত গুপ্তধন উদ্ধারের চেষ্টা করছে। আর আমি এও জানি তোমরা জঙ্গলকুঠিতে এসেছো এই ব্যাপারে সুজিতকে সাহায্য করতে, তাই তো? দেখো, পারিবারিক গুপ্ত খবরকে বাইরের কেউ জানুক এ আমি চাই না। এ ব্যাপারে সুজিতকে তোমাদের সাহায্য গ্রহণ করতে দেখে আমি মনে মনে অসন্তুষ্ট হয়েছিলাম বটে। তোমাদের এখানে পদার্পণ করার মুহূর্ত থেকে তোমাদের উপর আমি সজাগ দৃষ্টি কিন্তু রেখেছিলাম। তোমাদের কাজের ধারা দেখে আমার এখন মত পরিবর্তন হয়েছে। আর আমার ধারণা হয়েছে যে সুজিত অপাত্রে আস্থা স্থাপন করেনি। আর সত্যি কথা বলতে কি, আমার ধারণা হয়েছে তুমি তথাকথিত গুপ্তধন উদ্ধারের ব্যাপারে একটা সুষ্ঠু মীমাংসায় আসতে পারবে বলে আমার অন্তত মনে হচ্ছে। তোমাকে আমি সর্বোত্তমভাবে সাহায্য করতে প্রস্তুত তাপস। বলো বলো, তুমি কি কি জানতে চাইছো সেটা আমাকে বলো। কোন সময় এখানে নীলের চাষ হতো কাকাবাবু? নীলকর সাহেবদের কোনো কুঠি ছিল এখানে? কোন সময় এখানে নীল চাষ হতো তা আমার জানা নেই তাপস। তবে নীলকর সাহেবদের কোনো কুঠি এখানে কিন্তু ছিল না, এইটুকু আমার ভালোভাবেই মনে আছে। কারণ আজ পর্যন্ত কোনো নীলকুঠির ধ্বংসাবশেষ অন্তত আমার চোখে পড়েনি। এমনকি জমিদারি সংক্রান্ত কোনো দলিলে নীলকুঠি বা নীল চাষের কথাও উল্লেখ নেই। আচ্ছা কাকাবাবু, জঙ্গল কুঠি আর হলুদ কুঠি কে তৈরি করিয়েছিলেন? বসন্ত রায় না মতিলাল? বাড়ি আসলে দুটো, বসন্ত রায়ের ইচ্ছে আর আদেশের মতো তৈরি হয়েছিল। তুমি বোধহয় লক্ষ্য করেছ, বাড়ি দুটোর গঠন কিন্তু একই রকম। বাড়ি দুটোর নাম বোধহয় ওই বসন্ত রায় নিজেই দিয়েছিলেন। কিন্তু কিন্তু কি কাকাবাবু? কিন্তু ওই জঙ্গল কুঠির প্রাচীন নাম অন্য ছিল। বসন্ত রায়ের ছেলে মানে কমল রায়ের আমলে বাড়ির নাম এবং রং কিন্তু বদলে যায়। কমল রায় এ বাড়ির নাম রাখেন জঙ্গলকুঠি। কাকাবাবু, বসন্ত রায় এই বাড়ির কি নাম দিয়েছিলেন তা আপনার জানা আছে? প্রাচীন দলিলপত্রে এ বাড়ির নাম নীলকুঠি বলে উল্লেখিত কিন্তু আছে। আমার ধারণা বসন্ত রায় এ বাড়ির নাম দিয়েছিলেন নীলকুঠি। এ বাড়ির নাম যে নীলকুঠি লেখা আছে দলিলে, আপনি তা ঠিক দেখেছেন কাকাবাবু? হ্যাঁ হ্যাঁ, এসব ব্যাপারে আমার আবার কখনো ভুল হয় না। দেখো তাপস, এই বাড়ির দুটো নাম আর কি রং দেওয়া হবে তাই নিয়ে এক মজাদার গল্প আছে। আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম সে গল্প। বসন্ত রায় ছিলেন দারুণ খামখেয়ালি একজন লোক। খেয়ালের অন্ত ছিল না তার। জ্যোতিষশাস্ত্রে বসন্ত রায়ের পাঘড় বিশ্বাস ছিল। উনি ঠিক করলেন বাড়ির দুটো নাম আর রং দেওয়া হবে ও নিজের এবং মতিলালের জন্ম রাশির শুভ রঙের সঙ্গে সঙ্গতি রেখে। বড় লোকের বড় ব্যাপার আর কি। তো নাম করা জ্যোতিষী এলেন নবদ্বীপ থেকে, গোষ্ঠী বিচার করে মত প্রকাশ করলেন। তিনি বসন্ত রায়ের শুভ রং নীল আর মতিলালের শুভ রং হলদে বললেন। কাজেই বসন্ত রায়ের বাড়ির রং হলো নীল আর নাম হলো নীলকুঠি, আর মতিলালের বাড়ির রং হলো হলদে আর নাম হলো হলুদ কুঠি। পরে কমল রায়ের আমলে নীলকুঠির রং এবং নামের পরিবর্তন হলো, রং হলো লালচে আর নাম হলো জঙ্গলকুঠি। রমেনবাবু শেষের কথাগুলো যেন তাপসের কানেই যায়নি। এমনই গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছিল তাপস। হঠাৎ চিন্তামগ্ন তাপসের মুখ থেকে বেরিয়ে এলো আবৃত্তির সুকোমল সুরগুলো।
গায়ে হলুদের শূন্য গায়ে নীল কুঠির নীল নেই কোথায়। রমেনবাবু অবাক হয়ে তাকালেন তাপসের দিকে, জিজ্ঞেস করলেন, কি হলো তাপস, তুমি হঠাৎ কবি হয়ে উঠলে নাকি? সহজ কণ্ঠে তাপস জবাব দিল, না কাকাবাবু, তবে কবিদের রচিত কবিতা আবৃত্তি করতে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা কাকাবাবু, বলতে পারেন জঙ্গল কুঠির নিচে মাটির তলায় কোনো গুপ্ত ঘর আছে কিনা? সেকেলে জমিদার বাড়ির মাটির তলায় গুপ্ত ঘর থাকাই তো স্বাভাবিক, তবে এ বাড়ির মাটির তলায় কোনো গুপ্ত ঘর আছে বলে আমার জানা নেই। জঙ্গল কুঠি আর হলুদ কুঠির মধ্যে কোনো গুপ্ত সুড়ঙ্গের পথে সংযোগ আছে বলে আপনি কোনোদিন শুনেছেন? এরকম একটা কথা ছেলে বয়সে শুনেছি বটে, তবে সে কথা কতদূর সত্যি তা আমি বলতে পারবো না। তুমি বোধহয় সুজিতের মুখে শুনে থাকবে। আমরা পুরুষানুক্রমে এই এস্টেটের ম্যানেজার, কাজেই ছেলে বয়স থেকে আমি এই বাড়িতেই মানুষ হয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন চাঁদু লাঠিয়াল আমাদের ডাকাতির গল্প শোনাতো, তারই মুখে শুনেছিলাম জঙ্গল কুঠি আর হলুদ কুঠির মধ্যে একটা গোপন সুড়ঙ্গ পথের সংযোগ আছে। অল্পক্ষণ চুপ করে থেকে রমেনবাবু জিজ্ঞেস করলেন, তোমার আর কিছু জানার আছে তাপস? আমার আবার এই আহারের সময় হলো। না কাকাবাবু, আপাতত আর কিছু জানবার নেই। রমেনবাবু বিদায় নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই সুজিত চাপা গলায় জিজ্ঞেস করল, নীলের রহস্য পরিষ্কার হলো তাপস? হয়েছে। বলেই তাপস আবার শুরু করল কবিতা আবৃত্তি। গায়ে হলুদের শূন্য গায়ে নীল কুঠির নীল নেই কোথায়, জলটুঙ্গিতে সেখান হতে মাটির তলায় আধেক পথে, পাথর চাপা মৃতের থান এয়ালিতে দি নিশান। পেয়েছি, পথের সন্ধান পেয়েছি সুজিত, এয়ালির অর্থ বুঝতে পেরেছি। উফ, যা কিছু কাজ কালকে সকালে আবার নতুন করে শুরু করা যাবে। কাল সকালেই গোপন সুড়ঙ্গের পথের অনুসন্ধান করব। তোর কোনো প্রশ্নের জবাব আজ আমি আর দেব না। এখন রাতের আহারের পর্ব শেষ করে বিশ্রামের কোলে আশ্রয় নেওয়া দরকার, তারপর ঘুম আর ঘুম। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেটস সবার আগে আপনার কাছে পৌঁছায়। খুব শীঘ্রই দেখা হচ্ছে দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। শুভরাত্রি।